আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি আমির হাওলাদার। এক ছদ্মবেশীর উপাখ্যান। আনন্দপুর জামে মসজিদ থেকে তখন এশার আজান ভেসে আসছে। আজ পবিত্র রমজানের প্রথম তারাবি। গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মানুষেরা মাথায় সাদা টুপি জড়িয়ে হাতে লণ্ঠনের মিঠি মিঠি আলো নিয়ে ধীর পায়ে মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে মাদিনী নদীর ঘাটে নিঝুম গা ছমছম অন্ধকার। ঘাটের নোড়র কাছে আছে হাওলাদারদের বিশালাকার দুটি মালবাহী কার্গো জাহাজ, দরিয়া কুসুম ও দরিয়া সাম্পান নামধারী এই দানবীয় নৌজাহাজ দুটি সওয়ার হয়েছে একদল বাউলের সঙ্গে তাদের হারমোনিয়াম, ঢোল আর খম খমক। দীর্ঘ জলপথে একঘেয়েমি কাটানোর জন্য এদের আনা হয়েছে। তাছাড়া সারা রাত ওপরের পাটাতনে উচ্চ স্বরে বাদ দেওয়ার ফুর্তি চলছে। দূর থেকে একে কোনো বিত্তবান ব্যবসায়ীর প্রদভ্রমণ বা জাঁকজমকপূর্ণ বিয়ের আনন্দযাত্রা বলে ভ্রমণ সৃষ্টি হবে। কেউ সন্দেহ করবে না ভেতরে কি হচ্ছে, কি আছে। আমিরের কথা মতো রিদওয়ান নিজের অসুস্থ শরীর নিয়েও পাতালঘর থেকে মেয়েগুলোকে বের করে আনলো। তারপর জঙ্গলের পেছন দিয়ে দুটো ট্রলার দিয়ে করে তাদের নির্দিষ্ট ঘাটে নিয়ে আসা হলো। এক প্রকার জোরপূর্বক ঠেলে ঢুকিয়ে দেওয়া হলো কার্গো অন্ধকার খোলে। খোলের গভীরে নির্মাণ করা হয়েছে এক গোপন কুঠুরি। বড় বড় পাম অয়েল ড্রাম দিয়ে এমন নিপুণভাবে কৃত্রিম দেয়াল তোলা হয়েছে যে বাইরে থেকে খুনাক্ষরেও বোঝার উপায় নেই সেখানে কোনো কুটুরি বা মানুষের অস্তিত্ব থাকতে পারে। ড্রামগুলোর ফাঁকে সূক্ষ্ম বায়ুছিদ্র রাখা হয়েছে। আটককৃত 27 জন কিশোরী ও তরুণীর বয়স 16 থেকে 22-এর কোঠায়। এদের অধিকাংশই গার্মেন্টসে চাকরি কিংবা বিত্তবান পরিবারে গৃহক্রমে প্রলোভন দেখিয়ে সিলেট ও সুনামগঞ্জ প্রত্যন্ত গ্রামগুলো থেকে ফুসলিয়ে আনা হয়েছে। কুঠুরির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, ভ্যাপসা গরম আর কেরোসিনের উদ্ঘট গন্ধ। মেয়েটি প্রতিটি মেয়ের হাত পায়ে রশি দিয়ে আর আলগা করে বাঁধা, মুখে গামছা গোজা। তাদের প্রাকৃতিক কাজের জন্য রাখা হয়েছে মাত্র দুটো মাটির বড় চারি, আর পেট পূজার জন্য পড়ে আছে কয়েক বালতি শুকনো চিরা ও গুড়। জাহাজ তখন ছাড়া হয়। আমির তখন পাটাতলের উপর দাঁড়িয়ে নিবিষ্ট মনে দাঁত দিয়ে নখ কাটছে। তার পরনে দামি সিল্কের পাঞ্জাবি, শরীর থেকে বিচ্ছুরিত উগ্র আতরের সুবাস চারপাশের বাতাসে মম করছে। কিছুক্ষণ আগেই সে মসজিদ হাওলাদারের সাথে পাশের গ্রামের সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে মসজিদের নামাজ আদায় করে এসেছে। গ্রামবাসীদের অভাব অভিযোগে ফিরিস্তি শুনেছে, আশ্বাস দিয়েছে দ্রুত সব দাবি পূরণের। পুরো হাওলাদার পরিবারই জনসমক্ষে ছদ্মবেশী সজ্জন হিসেবে নিজেকে তুলে ধরতে পারঙ্গম। আনন্দপুরের সব গ্রামে গেলেও আমির সকৌশলে আটপাড়া এড়িয়ে গেছে। পদ্মজা জানে তার স্বামী চট্টগ্রাম যাচ্ছে। যদি কোনোভাবে পূর্ণা চিঠি তার আনন্দপুর আগমনের খবর ফাঁস করে দেয় তবে পদ্মজা সন্দেহ করবে, তার মিথ্যাচার প্রকাশ হয়ে যাবে। তাই ঝুঁকি না নিয়ে সে ওদিকে ছায়াও মারায়নি। যদিও আম্মা, রানী, পূর্ণা, প্রেমা আর প্রান্তকে খুব দেখতে ইচ্ছে করছিল। দুটো জাহাজে মোট মোতায়েন করা হয়েছে 15 জন বিশ্বস্ত ও দুর্ধর্ষ দেহরক্ষী। তাদের পরনে সাধারণ লুঙ্গি আর হাফহাতা শার্ট থাকলেও প্রত্যেকের কোমরে গোঁজা আছে রিভলভার এবং বস্তায় মোড়ানো আধুনিক আগ্নেয়াস্ত্র। সারেং চালক। ঘরের পাশেই আমিরের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ কেবিন, যার মেঝেতে দামি জাজিম আর ধবধবে সাদা চাদর বিছানা। জাহাজ যখন কিশোরগঞ্জের আজমিরিগঞ্জে জলসীমা অতিক্রম করেছে, আমির তখন মাস্টার কেবিনের ছাদলগ্ন খোলা অংশে আয়েশ করে শুয়ে আছে। পাঞ্জাবি পরনে সে এখন স্যান্ডো গেঞ্জি আর চ্যাকলুঙ্গি পরিহিত। পিঠের নিচে একটি শীতল পাটি, তার তলায় পুরো জাজিম।
মাথার নিচে ধবধবে সাদা নরম পালিশ, পাশেই একটা ছোট কাঠের টেবিলের উপর রাখা পুরনো রেডিও, মাথার উপর বিশাল উন্মুক্ত আকাশ। আমির এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকলো, মাঝে মাঝে আর চোখে পাশের দরিয়া সাম্পানের দিকেও নজর রাখছে। সেখানে তার অনুচরেরা বিড়ি ফুঁকছে আর রিদওয়ান খালি গায়ে পাটাতনের উপর অস্থিরভাবে পায়চারি করছে। আমির সজোরে চেঁচিয়ে উঠল, ওই শালা, খুলের খবর কি? মালগুলো জ্যান্ত আছে তো? ওপাশে জাহাজ থেকে রিদওয়ান হাতের ইশারায় জবাব দিল, ঠিক আছে। হঠাৎ তার গা ঘেঁষে কেউ একজন শুয়ে পড়ল। আমির আকাশে যে নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়েছিল, নবাগত ব্যক্তি সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলো। আমির মাথা না ঘুরিয়ে অনুচ্চ স্বরে শুধালো, ঘুমাচ্ছিস না কেন? নবাব কিছুক্ষণ নীরব থেকে নিরাসক্ত গলায় বলল, এমনি। নবাব স্বভাবতই মিতভাষী ও অন্তর্মুখী। আড্ডা কিংবা অনর্থক বাক্য ব্যয় তার স্বভাবে নেই। সে নিজেই একাকিত্বে বলয়ে বন্দি থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যখন নিঃসঙ্গতা তাকে চারিদিক থেকে গ্রাস করে ফেলে, তখন ছায়ার মতো আমিরের আশেপাশে চুপচাপ বসে থাকে। আমির প্রশ্ন করলে তবেই সে উত্তর দেয়। আমির পুনরায় প্রশ্ন করল, মায়ের কথা মনে পড়ে? নবাবের ঠোঁটে ম্লান হাসি ফুটে উঠল। নিলিপ্ত কণ্ঠে জবাব দিল, না। তোর জীবনের লক্ষ্য কি? যা ছিল তা তো পূরণ হয়েছে। এখন টাইটানের লক্ষ্য আমার গন্তব্য। কথাটি বলতে বলতে নবাব আমিরের দিকে তাকালো। আমিরও দৃষ্টি বিনিময় করে সরাসরি জানতে চাইল, তোর কি আফসোস হয় নিজের বাপকে খুন করার জন্য? নবাবের চোখ মুখে কোনো অপরাধবোধের চিহ্ন মাত্রও নেই। সে নির্বিকারভাবে বলল, ও আমার বাপ ছিল না, কেউ আমার মাও নয়। যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে আফসোসের সুযোগ কোথায়? আমির পুনরায় মুখ ফিরিয়ে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটির দিকে তাকিয়ে রইল। নবাবের জন্ম 1978 সালে। তার জন্মদাতা ছিল ভিনদেশী এক সুদর্শন পুরুষ, এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা ভারতের একজন উচ্চশিক্ষিত প্রফেসর। সিলেটের অতি সাধারণ পরিবারের তরুণীকে প্রেমের মায়াজালে আবদ্ধ করে সেই শিক্ষিত পশুটি শেষ পর্যন্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে গর্ভে নবাবকে রেখে লোকচক্ষুর আড়ালে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। লোকলজ্জা আর দারিদ্র্যর কষাঘাতে পিষ্ট হয়ে নবাবের মা শেষমেশ শহরের নিষিদ্ধ পল্লীতে আশ্রয় নিতে বাধ্য হন। নবাবের বয়স যখন মাত্র 5, তখন তার মা তাকে এতিমখানায় ফেলে দিয়ে চলে যান। সেই এতিমখানায় তথাকথিত এক ধর্মীয় লেবাসধারী নরপশুর লালসার শিকার হতে হয় নিষ্পাপ নবাবকে। তখন থেকে তার কাছে পৃথিবীতে বাবা মানে পলাতক প্রতারক, আর মা মানেই জননী, যে সন্তানকে নরকের আগুনে ফেলে চলে যায় শুধুমাত্র প্রেমিকের প্রতি ঘৃণা বলে। নবাবের বয়স যখন 9, তখন আমির তাকে বলায়তাকার থেকে উদ্ধার করে নিজের আস্তানায় নিয়ে আসে। অতি অল্প বয়সেই সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের নানান অপকর্মে। 13 বছর বয়সে নবাব জানতে পারে তার প্রফেসর পিতা আবারও কোনো দাপ্তরিক কাজে এই শহরে এসেছে। সংবাদটি শোনামাত্র নবাবের ভেতর প্রতিশোধের দাবানল জ্বলে উঠল। আমির উৎসাহের সাথে তার হাতে তুলে নিল অস্ত্র। নিজের ধর্মদাতাকে হত্যার মাধ্যমে নবাবের অপরাধ জগতে অভিষেক ঘটে। তার সাহস আর বুকচেরা ঘৃণা দেখে আমির কখন যে তাকে নিজের খুব কাছে টেনে নেয়, আর নবাবও হয়ে ওঠে আমিরের একনিষ্ঠ ছায়াদের একজন। নবাব নিস্তব্ধতা ভেঙে ডাকল, টাইটান। আমির কোনো প্রত্যুত্তর দিল না। তার স্থির দৃষ্টি নিবদ্ধ মহাকাশের অসীম শূন্যতায়। চারিদিকে শা শব্দে হু হু বাতাস বইছে। নবাব পুনরায় প্রশ্ন করল, এত লোকবল থাকতে ঘর সংসার ফেলে আপনি নিজে কেন এলেন? এই কাজটা তো আমরাই করতে পারতাম। আমির দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ব্যবসায় আমার সব নবাব। এখানে বিন্দুমাত্র ভুল হলে সব ধূলিসাৎ হয়ে যাবে। বিদেশে যে প্রভাবশালী খদ্দেরের কাছে এই মেয়েদের পাঠানো হয়, তারা ক্ষমতাধর, খামখেয়ালি। তাদের নির্দিষ্ট কোনো উৎসব বা ঘরোয়া পার্টির জন্য ঠিক নির্দিষ্ট মুহূর্তে চালান পৌঁছানো চাই। সব সময় মতো
ডেলিভারি দিতে ব্যর্থ হওয়া মানে তাদের অসম্মান করা, আর সেটা আমি কোনো ঘরেও হতে দিতে পারি না। যখন আরও বড় হবি, সব দায়িত্ব নিজের কাঁধে নিবি, তখন এই অস্থিরতা বুঝবি। বিজিবি আর কোস্টগার্ডের উচ্চপদের কর্মস্থর সঙ্গে আগে থেকেই আলোচনা করতে হয়, যিনি হয়তো মাত্র 2 ঘন্টার জন্য নজরদারি শিথিল করবেন। এই নির্দিষ্ট সময়টুকুর মধ্যেই সীমান্ত পার হতে না পারলে পুরো অপারেশন ভেস্তে যাবে। এই টাইম শিডিউলের আমিরে স্থির হতে দেখা গেল, তাই না? এবার ডিল চূড়ান্ত হয়ে গেল এবং অগ্রিম অর্থ পকেটে ঢুকলে সেখান থেকে পিছিয়ে আসার কথা কোনো পথ খোলা থাকে না। হয় পণ্য পাঠাও, নয়তো মৃত্যুবরণ করো। তাই তো চালানের সময় আমি এক মুহূর্তের জন্য শান্তি পায় না। সামান্য বিচ্যুতি মানে তার তিলে তিলে ঘরে ওঠা তাসের ঘরের ভাঙন ধরা। নবাব সবই জানে। এই জগতে সবাই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটছে। বিদেশে বিত্তশালী খদ্দেরের কোনো ওজন আপত্তি শোনে না। তাদের কাছে কথা মানেই কথা। কেউ আমাদের দিকে তাকিয়ে আছে নবাব। আমির আকাশের দিক থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত গলায় কথাটা বলল। আমিরও অদ্ভুত ক্ষমতা এটা। সে মানুষের উপস্থিতি কিংবা তার উপর নিবদ্ধ চোখ দৃষ্টি অলৌকিকভাবে টের পেয়ে যায়। নবাব বিভ্রান্ত হয়ে আশেপাশে তাকাতেই আমির নিচু স্বরে যোগ করলো, সায়ং ঘরের দিকে। নবাব চট করে সায়ং ঘরের দিকে তাকালেই বাবুর্চি দ্রুত আড়াল হয়ে গেল। সে এতক্ষণ এক দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়েছিল। আমির ভাবলেশীন কণ্ঠে শোধালো, ও হঠাৎ আমাদের দেখছিল কেন? নবাব কিছুক্ষণ সে অন্ধকার কেবিনের দিকে তাকিয়ে থেকে পরিস্থিতিটা বিশ্লেষণ করলো। তারপর খুব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও বেইমানি করবে, বিশ্বাসঘাতক। আমির পাল্টা প্রশ্ন করল, কার কাছে বিক্রি হতে পারে বলে তোর মনে হয়? নবাব সময় নিল না, ছোট করে উত্তর দিল, এমপি বজলুল হক। এরপর দুজনেই অদ্ভুতভাবে চুপ হয়ে গেল, যেন এইমাত্র তারা খুব সাধারণ কোনো আলোচনা সেরেছে। একজন মানুষ এক পলকে চাহনি দেখে সে যে বেঈমান এবং কার কাছ থেকে নিজে বিক্রি করেছে সেটা নিমিষে ধরে ফেললেও তাদের মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ পড়ল না। আমির পাটাতন ছেড়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। সে বাবুর্চিকে এখনই পাকড়াও করতে যাচ্ছে না পাকড়াও করতে যাচ্ছে না। তার গন্তব্য সেহরি দরখাস্ত দস্তরখান। স্রষ্টার ইবাদত বন্দিগি আর কোনো আগ্রহ নেই। তবুও খেতেই যাচ্ছে কেবল একটি নামকে কেন্দ্র করে, পদ্মজা। পদ্মজা খেয়ে খেয়ে সারাদিন উপোস থাকবে আর সে আত্মসুখে মগ্ন হয়ে উদরপূর্তি করবে, এমন বৈষম্য তার প্রেমানুভূতির পরিপন্থী। মূলত প্রিয়তমার ক্ষুধার সাথী হতেই তার সেহরি করা। নবাব দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ তার পুরনো এক স্মৃতি মনে পড়ল। একবার এক ওয়াজ মাহফিলে অভিযান চালাতে গিয়ে এক বক্তার মুখে শুনেছিল, তুমি আল্লাহকে বাদ দিয়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ তাকে তোমার কাছে আগে কেড়ে নেবে। হঠাৎ কেন এই অশুভ স্মৃতি উদয় হলো তার নবাবের বোধগম্য হলো না। সে মাথা নেড়ে অমঙ্গলজনক চিন্তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। খাবার খেতে খেতে নিজের অজান্তে আমির অতীতে ডুবে গেল। পদচাকে প্রথম দেখার লগ্নটি তার সাজানো গোছানো নিস্তরঙ্গ পৃথিবীটাকে এক নিমিষে লণ্ডভণ্ড করে দিয়েছিল। বাড়ি ফেরার পর রাত যত গভীর হচ্ছিল তার চোখে ঘুম তত যোজন যোজন দূরে সরে যাচ্ছিল। বিছানায় শুয়ে ছটফট করছিল, এপাশ ওপাশ করে, কোথাও স্বস্তি মিলছিল না। তার সমস্ত অস্তিত্ব জুড়ে তখন কেবলমাত্র সেই 16 বছরের কিশোরীর অধিকার। পদ্মজার বিত মায়াবী চোখের চাহনিতে কি যেন এক জাদু ছিল। তার দীর্ঘদিনের অর্জিত কাঠিন্য আর হিতাহিত জ্ঞানকে তছনছ করে দিয়েছিল। অস্থিরতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন মাঝরাতে সে অনেকটা উন্মাদ প্রায় হয়ে বিছানা ছাড়ল। দ্রুত পায়ে মজিদ হাওলাদারের ঘরের সামনে গিয়ে উন্মত্তের মতো দরজায় করাঘাত করতে শুরু করলো। আব্বা, আব্বা, দরজা খোলেন আব্বা। ভেতর থেকে ফরিনা বেগম আতঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সামনে বিধ্বস্ত আলুথালু আমিরকে দেখে তিনি শিউরে উঠে ব্যস্ত হয়ে শোধালেন, কি হয়েছে বাবু?
শরীরটা খারাপ লাগতাছে? আমির মাকে একপাশে সরিয়ে দিয়ে সোজা ঘরে ঢুকে মজিদ হাওলাদারকে ঘাটের পাশে গিয়ে খাটের পাশে গিয়ে দাঁড়ালেন। মজিদ হাওলাদার নাকে চশমাটা এঁটে বিমূঢ় বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আমির হুকুমের সুরে বলল, আব্বা, কালকের নালিশে আমি মানি না। আমার বিচার আচার হবে না। আপনি যেভাবে হোক পদ্মচারে এই ঘরে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমি ওরে বিয়ে করতে চাই। মজিদ হাওলাদার কপালে বাজ ফেলে গম্ভীর স্বরে বললেন, তোর কি মাথা ঠিক আছে? সন্ধ্যায় গ্রামবাসী তোদের এক বাড়িতে হাতে নাতে ধরছে, পুরো এলাকায় সিসি পড়ে গেছে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, অথচ কলঙ্ক খুদ আমার নিজের ঘরেই এসে পড়েছে। তুই এ অবস্থায় বিয়ে করতে চাচ্ছিস? আমির উন্মত্তের মতো বলে চলল, ঠিক শুনেছেন। লোকে যারে নিয়া অপবাদ দিচ্ছে সেই কলঙ্কিনীকে আমি সম্মানে এই ঘরের বউ করে তুলব। আপনি ব্যবস্থা করেন। ওরে দেখার পর আমার শরীরে আগুন জ্বলতেছে। আমি নিঘাত মরা যাবো আব্বা। আমার ঠান্ডা কলিজায় আগুন লেগে গেছে। আম্মা কিছু বলেন। ছেলের বিধ্বংসী রূপ দেখে ফরিনা বেগম ভড়কে গেলেন। অস্পষ্ট স্বরে বললেন, কস কি বাবু? সেরি তোর কত ছোট? আচ্ছা, এটা ব্যাপার না। লোকে কি কইব? ভাববো ঘটনা সত্যি। এজন্যই তুই তড়িঘড়ি কইরা বিয়ে কইরা মুখ ঢাকতে চাইতেছস। আমির পাশের টেবিলে উপর সজোরে এক থাবলা বসালো। বলল, কলঙ্ক কেলেঙ্কারি হলে হোক, সব উলটপালট হয়ে যাক, তাতে আমার কি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে চাই না। আমার শুধু পদ্মচাকে চাই, এখনই চাই। মজিদ হাওলাদার এবার শাসনের সুরে ধমক দিয়ে উঠলেন, মাঝরাতে ঘরের ভেতরে এসব কী তামাশা শুরু করেছিস তুই? তামাশা না আব্বা, এ মেয়ের দেখার পর থেকে আমার জান আর খাঁচায় টিকতাছে না। ছেলের কথায় ফরিনা বেগম হতভম্ব হয়ে চেয়ে রইলেন। যে আমিরকে হাজার চেষ্টা করেও বিয়ের পিঁড়িতে বসানো যায়নি, আজ এমনভাবে বিকুলি আকুলি বিকুলি করছে যেন বহু জনমের প্রেম। হাঁপানি রোগীর মতো তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। বিস্ময় সামলে নিয়ে তিনি বললেন, আজ হানজাবেলা হানজাবেলা না দেখলি ওই শরীরে? তাতে কি হয়েছে আম্মা? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? ওরে ছাড়া আমার দম আটকে আসতেছে। এই যে দেখেন, নিজের হাতটা আমার নাকের কাছে ধরেন। দেখেন আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নাই। আপনারা কেন বুঝতেছেন না? ওরে আমার এই ঘরে চাই, আমার বুকের ভেতর চাই। ওরে না পাওয়া পর্যন্ত আপনাদের ছেলে এক মুহূর্তের জন্য চোখ বুঝবে না। রাজি হয়ে যান আব্বা, দয়া করে রাজি হন। মজিদ হাওলাদার পাথরের মতো গম্ভীর গলায় বললেন, আগামীকালকে সালিশেই এর একটা বিহিত হবে। বিহিত মানে কি? ওরে অন্য কোথাও পার করে দেবেন, নাকি ওরে কোনো শাস্তি দেবেন? খবরদার আব্বা। আমির বিদ্যুৎ বেগে বাবার পায়ের কাছে বসে পড়ল। আপনি সরাসরি বিয়ের প্রস্তাব পাঠান। কাল বিচারের আসরে ফয়সালা হবে যে পদ্মজা এই বাড়ির বউ হয়ে আসবে। আব্বা, আম্মা, আপনারা কি চান আপনাদের এই জোয়ান ছেলে একটা মেয়ের জন্য রাস্তা রাস্তায় পাগল হয়ে ঘুরুক? আমাকে তো চেনেন, আমি যা একবার বলি মনে ধরে, তা না পেলে কি ঘটাতে পারি? ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যান। ছেলের লাগামহীন উন্মাদনা, চোখের হিংস্র আকুতি দেখে মজিদ হাওলাদার ও ফরিনা বেগম নির্বিকার হয়ে একে অপরের দিকে চাইলেন। এই তুফান থামানোর সাধ্য তাদের নেই। খাবার নাড়াচাড়া করতে করতে আমির আনমনেই হেসে ফেলল। তৃষ্ণা সেদিন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পরদিন সালিশের আসরে পদ্মজা একবার দেখার অপেক্ষায় পুরো রাত সে চোখের পাতায় এক করতে পারেনি। কি অদ্ভুত পাগলামি না তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। 28 বছরের পোড় খাওয়া পুরুষ আমিরকে সেদিন প্রথম প্রেমে পড়া কৌশলীর মতো দেখাচ্ছিল। বিয়ের তারিখ পাকাপাকি হওয়ার পর আমির অস্থিরতা কমানোর বদলে যেন কয়েক গুণ বেড়ে গেল। বাড়ির বিশ্বস্ত কাজের লোক মগাকে বগল দাবা করে সে দিনরাত মোড়ল বাড়ির আশেপাশে টহল দিতে লাগলো। ধবধবে সাদা আদ্যের পাঞ্জাবি আর পায়জামা পরে রাজপুত্র ভেসে টই টই করে ঘুরত। উদ্দেশ্য একটাই, যদি
দৈবাত্য পদ্মজার এক ঝলক দেখা মেলে। মাঝে মাঝে টিনের বেড়ার ওপর দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করত, কিন্তু কপাল তার সহায় ছিল না। প্রতিবারই সে পদ্মজার মা হেমলতার তীক্ষ্ণ তেজস্বী চাহনির সামনে পড়ে যেত। আমি তখন আমতা আমতা করে লাজুক ভঙ্গিতে এগিয়ে গিয়ে আম্মা বলে নিচু হয়ে হেমলতার পায়ে ধরে সালাম করত। অমনও দিন গেছে, দিনে ৮ বার ৮ বার মুখোমুখি হওয়ায় সে ৮ বারই কদমবুচি করেছে। হেমলতা ভ্রু কুঁচকে বলেছিলেন, একদিনে ৮ বার সালাম করলে সব বাড়ে কিনা জানি না, তবে বিরক্তি ঠিকই বাড়ে। তোমার কি কোনো কাজ নেই? পরদিন ভর দুপুরে উঠান জনশূন্য দেখে আমির পা টিপে টিপে প্রায় ঘরেই ঢুকে পড়েছিল। ঠিক তখনই আড়াল থেকে হেমলতার ঘমঘমে কণ্ঠস্বর তীরের মতো ধেয়ে এলো, বাড়ি যাও আমির। আমির থতমতকে চোরের মতো কাষ্ঠ হাসি হেসে কোনো মতে বলল, জি, বলে দ্রুত পায়ে বাড়ির সীমানা পার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার ঠিকই ফিরে এলো নির্লজ্জের মতো। সেদিনই বিকেলে মরা রোদে গ্রাম্যপথটা তখন মায়াবী হয়ে উঠেছিল। আমির পাঞ্জাবির ঘুট সামলাতে সামলাতে মগাকে নিয়ে হাঁটছিল বাড়ির পথে। এমন সময় হঠাৎ সামনে পড়ে গেল পূর্ণা। আমিরকে দেখা মাত্রই পূর্ণার নাক কুঁচকে গেল। ঠোঁট উল্টে সে সজোরে এক মুখ বেঞ্চি দিল, তারপর গটগট করে পাশ কাটিয়ে চলে গেল। আমির হকচকিয়ে গেল, পরক্ষণে অট্ট হাসিতে ফেটে পড়ল। মগার কাঁধে একটা চাপড় মেরে বলল, দেখলি তোরে কেমন সুন্দর করে মুখ বেচকে দিল। যে না, আমারে না, ওইটা আপনারই দিছে। এক নিমিষে আমিরের ঠোঁটের কোণে থেকে হাসিটা কর্পূরের মতো উবে গেল। বিস্ময়ে ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকালো। পূর্ণাও কয়েক কদম দূরে গিয়ে ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে তীক্ষ্ণ নজরে হানছে। পদ্মজার মতো রূপবতীর জন্য আমিরের মতো কালো পাত্রকে সে কিছুতেই দুলাভাই হিসেবে মেনে নিতে পারছে না। আমিরের চাহনি চোখে পড়তেই পূর্ণা পুনরায় জিহ্বা বের করে আরও একবার বিকটভাবে মুখ বেঁচে দিয়ে তার অসন্তোষ জানালো। আমির এবার সত্যিই থতমত খেয়ে গেল। আত্মবিশ্বাসে খানিকটা টান পড়ায় সে বিড়বিড় করে বলল, আমাকে কি ওর পছন্দ হয়নি? মগা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, যে না। কেন? আমার কি সমস্যা? বলতে বলতে আমির বেশ অস্থির হয়ে নিজের অবদ্ধ চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করার চেষ্টা করলো। মগা খানিক ভেবে বলল, হ্যাঁ ও কালা, আপনিও কালা, কালায় কালায় আমাবস্যা। এটার সমস্যা এরই সমস্যা। দ্বিতীয় রাত। দিগন্ত বিস্তৃত কালো জলের বুক চিরে দুটো বিশাল জাহাজ তীব্র বেগে ছুটে চলেছে। উপরের খোলামেলা পাটাতনে বাতাসের ঝাপটা এসে লাগছে শরীরে। সেখানেই একপাশে টিমটিমে আলোর নিচে রাতের খাবার নিয়ে বসেছে আমির আর নবাব। নবাব বলল, মঞ্জু বাবুর্চির ব্যাপারে কী সিদ্ধান্ত নিলেন? আমির ধীরস্থিরে জবাব দিল, বেইমানকে এত সহজে মারব না, দেখি ও কতদূর যায়। নবাব নিরুত্তর ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল। আমির আচমকা তার দিকে তাকিয়ে যোগ করল, ও শেষটা তুই করবি, কিন্তু এখন নয়, সময় এলে আমি বলবো। নবাব মনসম্মতি জানিয়ে মাথা নাড়ায়। বেইমানি শব্দটার প্রতি তার আজন্ম ঘৃণা। কিছুক্ষণ পর আমি নিস্তব্ধতা ভেঙে বলল, তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি। বিস্ময়ে নবাবের হাতের গ্লাস থমকে গেল। আমিরের এক লোকমা ভাত মুখে পুরে বলতে লাগলো, আমার একটা প্রতিশোধ বাকি নবাব, কিন্তু শত্রু যে জায়গায় আছে আমি চাইলেই হুট করে তার টুটি চেপে ধরতে পারবো না। তাকে হারাতে হলে আগে আমাকে তার সমান হতে হবে, তার চেয়েও বড়। সে জায়গায় পৌঁছাতে 10-20 বছর লাগেও আমি ধৈর্য ধরে যাব। প্রতিশোধের কারণ বা শত্রুকে সেসব কিছুই না জেনে নবাব ভাত জল মাখতে মাখতে নিচু স্বরে বলল, আপনি সেখানে পৌঁছাতে চান? আমরা সেখানেই পৌঁছাবো। আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাব। তোকে বিদেশে না, যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। এই বছরই ব্যাংকক চলে যাবে। ওখান থেকে পুরো বিশ্বে আমার হাত হবি, আমার শক্তি হবি। ব্যাংককের আন্ডারগ্রাউন্ড তোকে দখল করতে হবে। আপনার মেয়ের রক্তের বদলা নিতে আমায় যতদূর যেতে হবে যাব। আমির মনে মনে কিছুটা চমৎকৃত হলো।
সে একবারও স্পষ্ট করে বলেনি কিসের প্রতিশোধ তার বুকে চেপে আছে, শুধু মাত্র তার ভেতরের তপ্ত তৃষ্ণা আর আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করার সংকল্প দেখে নবাব সত্যি আঁচ করে ফেলল। বিস্ময়টুকু সে নিজের অভিব্যক্তিতে প্রকাশ পেতে দিল না, চুপ হয়ে গেল। নবাব সাধারণ কথা বলছে এমনভাবে মাথার কাঁটা ছাড়তে ছাড়তে বলল, আপনি থাকলে আপনার ছায়াও লড়ব, আপনি না থাকলে আপনার প্রতিশোধ হয়ে জ্বলব, আপনার মেয়ের খুনিকে নরক পর্যন্ত ধাওয়া করার কসম খেলাম। আমির ঠোঁট হাসি ফুটে উঠল। সে হাসিতে মায়ার রেশমাত্র নেই। সে জানে এ বয়সে ছেলেদের রক্ত টকবক করে ফোটে। নেতার প্রতি এদের থাকে অন্ধ আবেগ। আমিরের কাছে হিসাবটা খুব সহজ। নবাব যদি কখনো বেইমানি করে তবে কুকুর বিড়ালের মতো তাকেও শেষ করে দিতে তার হাতে তিলমাত্র কাঁপবে না। তবুও নবাবের আনুগত্য আমিরকে মুগ্ধ করে। সে নবাবকে ঠিক ভালোবাসে না সত্যি, তবে তাকে ভীষণ পছন্দ করে। ওর পুরো নাম নবাব আল কায়রো। চোখ দুটোর মনি দুই রঙের, চশমা পরে। আন্ডারওয়ার্ল্ড নিয়ে যদি আবার কখনো কোনো চরিত্র লিখি তবে ওই হবে প্রধান। পরবর্তী পর্ব লেখা আছে, কিছু অংশ ছাড়া। আগামীকাল দেব যদি। এটা লেখিকার লেখা, হয়তো বেশি পড়ে ফেলেছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।